প্রতিভা এটাকে ৩৬শে জুলাই বলে একটা তারিখ তারা আবিষ্কার করেছে। এটা জুলাইতে শুরু হয়েছিল, ১ মাস পর্যাপ্ত প্রমাণিত হয়নি, পরবর্তী মাসে গড়িয়েছে, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করতেই পারি। আমার মনে পড়ছে এরকম একটা সমস্যা হয়েছিল রাশিয়ানদের। আপনারা জানেন রুশ দেশে যখন বিপ্লব হয়, ১৯১৭ সনের কথা বলছি, প্রথম মহাযুদ্ধ তখনও শেষ হয়নি, তারা এটাকে বলেছিল অক্টোবর বিপ্লব। বইতে দেখবেন অক্টোবর বিপ্লব বলে, তারিখ ছিল ২৫শে অক্টোবর। তখন রাশিয়ান ক্যালেন্ডার এবং পশ্চিম ইউরোপীয় ক্যালেন্ডারের মধ্যে ব্যবধান ছিল ১২ দিনের। সংস্কার হয়নি পুরনো পদ্ধতিতে, গ্রেগরিয়ান এবং জর্জিয়ান বলে আমরা দুটো ক্যালেন্ডার ব্যবহার করতাম খ্রিস্টানদের সংস্কার অনুসারে। রাশিয়া যেহেতু গ্রিক অর্থোডক্স চার্চ আর পশ্চিম ইউরোপ ছিল ক্যাথলিক চার্চ, সেই জন্য ১২ দিন ব্যবধান ছিল। যেদিন রুশ দেশে বিপ্লব হয় ২৫শে অক্টোবর, পশ্চিম ইউরোপে সেদিন ৭ই নভেম্বর। রাশিয়ানরা ১২ দিন পিছিয়ে ছিল। তো পরবর্তী ইতিহাসে আমরা এটাকে নাম দিয়েছি নভেম্বর বিপ্লব, ৭ই নভেম্বর। আমাদের দেশেও একটা ৭ই নভেম্বর দিন আছে। এটা ঘটনা চক্রে, অর্থাৎ ২৫শে অক্টোবর রুশ ক্যালেন্ডার, ৭ই নভেম্বর পশ্চিম ইউরোপীয় ক্যালেন্ডার। এই জন্য কখনো এটাকে নভেম্বর বিপ্লব বলি, কখনো অক্টোবর বিপ্লব বলি। রুশ দেশে এখনও এটাকে অক্টোবর বিপ্লবই বলা হয়, কিন্তু ঘটনাচক্রে তখন অক্টোবর গড়িয়ে ৫ দিন পার হয়ে আরও ৭ দিন এসেছে নভেম্বরে। তা আমাদেরও হয়েছে অন্য দশায়। আমাদের এটা ক্যালেন্ডার নয়, আমাদের এই ব্যাপক হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। যদি কোনো সরকার দায়িত্বশীল সরকার হতো, মানুষের অভিপ্রায় বুঝতে পেরে তখনই সে পদত্যাগ করত, অথবা অন্তত একটা রাজনৈতিক সমাধানের জন্য একটা কোশেষ চেষ্টা করতেন। তারা যে করতে পারেন নাই, তাতে বোঝা যায় তারা মানবিকভাবেও শাসক হবার যোগ্যতা হারিয়েছিলেন, আইনগতভাবে তা হারিয়েছিলেনই। এটা আজকে ভেবে দেখার দরকার আছে। সেই জন্য আপনারা যতই ৩৬শে জুলাই বলেন, মনে করিয়ে দিচ্ছেন ৫ই আগস্ট ছিল বিদায়ের ক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে বুক দুরু দুরু করছিল, একটা মুক্তির ক্ষণ। তারপরে শোনেন, আমরা যারা এই বিপ্লবে অতি ক্ষুদ্র অংশগ্রহণ করেছি, প্রত্যেকের মনে আশা ছিল যে এর মধ্যে একটা পরিবর্তনের সূচনা হবে। কিন্তু পরিবর্তনের সূচনা কয় তারিখে হয়েছে এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। যারা সরকারে থাকেন, যেমন ভাইসুন্দর সাহেব তো খানিকটা সরকারের সাথে জড়িত থাকতে হয়, সেই জন্য আপনি আমার সাথে একমত হবেন না, আমি সেটা দরকার করি না। আমাদের মধ্যে দ্বিধা ছিল, সেটা দেখাচ্ছি কিভাবে। নতুন বাংলাদেশের যাত্রা কখন শুরু হলো? বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন মুখ ফসকে বলে ফেলেছিলেন, ফ্রয়েডের ভাষায় যেটা বলে ফ্রয়েডিয়ান স্লিপ অফ দি টাং, এটা ৮ই আগস্ট শুরু হবে, কারণ ওই দিন তারা ক্ষমতা গ্রহণ করেছিলেন। এর আগের ৪ দিন বাংলাদেশের নৈরাজ্য বিরাজ করছিল, কোনো রাষ্ট্র ছিল না বলতে গেলে। কিন্তু জনগণের বেশিরভাগকে যদি আপনি জিজ্ঞাসা করেন, রিক্সা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পর্যন্ত, আমার ধারণা, ভুল হলে ক্ষমা করবেন, তারা ৫ই আগস্ট বা ৩৬শে জুলাইকেই মুক্তি দিবস হিসেবে গ্রহণ করবে। ইংরেজিতে বলে ডে অফ ডেলিভারেন্স। আজকাল তো একটু ফার্সি বলার রেওয়াজ আছে, বলতে পারেন নাজাত দিবস, ডে অফ ডেলিভারেন্স অথবা মুক্তি দিবস বা নাজাত দিবস ছিল সাথে। মানুষ তারপর রাস্তায় বেরিয়েছে মানুষ, এইটাকে বলে জনগণের উৎসব। রেভলিউশন ইজ এ ফেস্টিভ্যাল অফ দ্য পিপল। সেই ঘটনাটা কিন্তু রেভলিউশনের মতোই ছিল। যতই দিন গজাতে লাগলো, দেখা গেল আমাদের সামনে একটা স্লোগান প্রকম্পিত হতে শুরু করলো। আকাশ বাতাস প্রতিধ্বনিত করে বললো, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। শব্দটা কেমন করে সংস্কার হয়ে গেল, অদ্ভুত লাগে। অর্থাৎ আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ছোট হয়ে গেছে। আমাদের যেটা বলতে বাসনা, আমরা বাঞ্ছা বলি না, অমুক লোককে জাহাঙ্গীরনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, এর মূল শব্দটা কি? বাঞ্ছা। জার্মান ভাষা বলে বুঞ্চ, একই শব্দই। উইশ, আমাদের উইশ এত ছোট হয়ে গেল কেন? রক্ত কিন্তু আমরা কম দিইনি, এটা অভূতপূর্ব। একটা সাধারণ দেশে, যে দেশ রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে ৫০ বছর ৫৫ বছর আগে স্বাধীন হয়েছে, সেখানে একটা অর্ডিনারি সরকার পরিবর্তনের জন্য মানুষকে এত রক্ত দিতে হবে? এটা একটা অদ্ভুত ঘটনা। তাকে বোঝা যাচ্ছে এই আগের সরকারটা কোনো ক্রমেই জনগণের সরকার ছিল না। আমি তার সাথে তুলনা করার মতো নিকট ইতিহাসে আর কোথাও উদাহরণ দেখি না, একমাত্র ইরান ছাড়া। ইরানের সাল ১৯৭৮ সালে প্রায় ১১ মাস ব্যাপী, সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পরবর্তী প্রায় ডিসেম্বর পর্যন্ত, ৭৮ পর্যন্ত, তিনি ইরানের যেটাকে বলা হয় স্কোয়ার, কেন্দ্রীয় স্কোয়ারে প্রায় ৪,০০০ লোককে তিনি গুলি করে মেরেছিলেন। তার বাহিনীর নাম ছিল সাবাক।
এই ইরানের শাহ কি করে ক্ষমতা এসেছিলেন, তারা পালন করেছিলেন 2500 বছরের রাজতন্ত্রের ঐতিহ্য পালন করবে, কিন্তু তার বাবা ক্ষমতায় এসেছিলেন 1925 সালে অভ্যুত্থান করে। তিনি ছিলেন সেখানকার রক্ষী বাহিনীর একজন প্রধান মাত্র, তার কোনো রাজকীয় রক্ত ছিল না। ইরানের, আপনারা জানেন, অতি সংক্ষেপে বলছি, আধুনিক যুগে, আধুনিক মানে গত 500 বছরে ইরানের প্রথম রাজবংশ ছিল সাফাবি, মানে তার বংশের প্রতিষ্ঠাতার নাম ছিল আহমদ সাফা। ওই সাফা নামটা কিন্তু এস-এ-এফ-এ-লেখে তখন সাফা হয়ে উচ্চারণ দোষে আমরা এটাকে সাফাবি বলি। সেই বংশের রাজত্ব শেষ হয়ে গেছে 1738-এ, যখন নাদির শাহ ভারত আক্রমণ করছে তার আগের বছর। তখন সেখানে আরেকটি বংশ আজারবাইজান থেকে সে ক্ষমতা দখল করে, কাজার বংশ। ওই কাজার বংশের ক্ষমতা শেষ হয়ে যায় 1906 সালে। ইরানের বাজারের সওদাগররা, উলামারা, ইরানের ছাত্র সমাজ একটা বিপ্লব করে, এটার নাম ছিল কনস্টিটিউশনাল রেভলিউশন 1906। এর 2 বছর পরে রুশ, পাশাপাশি যে তুর্কি ছিল, তাদের এখানকার বিপ্লব হয়। তালাত পাশা, আনোয়ার পাশা, জামাল পাশা, এই 3 জন নেতার নেতৃত্বে বিপ্লব। এদেরকে আপনারা জানেন তরুণ তুর্কি বলা হয়, ইয়াং টার্কস। সেই ডামাডোলের মধ্যে প্রথম মহাযুদ্ধ আসে। প্রথম মহাযুদ্ধে পরাজিত হয় কে? তুর্কি। তুর্কি সাম্রাজ্য ভেঙে যায়। আর বেড়ে যায় কে? রুশ সাম্রাজ্য ভেঙে যায়। আর কি? জার্মান সাম্রাজ্য ভেঙে যায়। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে যায়। 4টা সাম্রাজ্য ভেঙে পড়ে। শুধু ব্রিটিশ সাম্রাজ্য আর ফরাসি সাম্রাজ্য অক্ষুণ্ণ থাকে। এই কাহিনীটা আমি বলছি এই জন্যে, ইরানের এই বিপ্লবের সময় ইরান প্রথম মহাযুদ্ধে কোনো পক্ষে যায়নি, নিরপেক্ষ ছিল। কিন্তু তারপরেও একদিকে রুশরা, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ব্রিটেন ইরানকে দখল করে, কারণ ইরানের তেল সম্পদ পাওয়া যাচ্ছিল। সেই তেল সম্পদ রক্ষায় পশ্চিমাদের সহায়তা করার জন্য যাকে তারা রাজ আসনে বসিয়েছিলেন, আহমদ শাহ রেজা, যে পাহলভী বংশের নাম দিয়েছিল, সেটা 1925 সালের ঘটনা। কাজার বংশের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই সময় তাদের রক্ষী বাহিনীর একজন গার্ড ক্ষমতা দখল করেন। সেই জন্য সেই বাহিনীকে জনগণ ভোটে পরাজিত করে 1952 সালে মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠন করে। তখন তারা অ্যাংলো ব্রিটিশ যে অয়েল কোম্পানি, ব্রিটিশ অয়েল কোম্পানি তারা জাতীয়করণ করে। সেই অপরাধে আবার সামরিক অভ্যুত্থান ঘটিয়ে মোহাম্মদ মোসাদ্দেককে পরাজিত করা হয়, আবার তার ছেলেকে রাজা বানানো হয়। তিনি 25 বছর রাজত্ব করেছিলেন, সেই 1953 থেকে 1978 পর্যন্ত। এই শাহের বাহিনীর যে নিষ্ঠুরতার সাথে ইরানের বিভিন্ন গণতান্ত্রিক শক্তিকে, ছাত্র সমাজকে, বিপ্লবীদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিবর্তন এবং নির্যাতন, হত্যা করেছেন, আমাদের শেখ হাসিনার রাজত্বকাল তার সাথে তুলনীয়। নিষ্ঠুরতা কাকে ছাড়িয়ে দিয়েছিল। তাহলে শেখ হাসিনার ক্ষমতায় আসার পক্ষে যে বৈধতার, যে জনগণের কিছুটা সমর্থন ছিল, সেটা কিন্তু ইতিহাস প্রমাণ করে না। প্রমাণ করে না এই জন্য যে যদি জন সমর্থন ধন্য হয়, সে যে কোনো সময় নির্বাচন দিতে বাধ্য থাকে। আপনারা দেখেন ইউরোপে, ব্রিটেনে বলুন, জাপানে বলুন, সব দেশে যখন পার্লামেন্ট থাকে, পার্লামেন্টে যখন কোনো সরকারের বিরুদ্ধে অনাস্থা আসে, তখন তারা হয় নতুন সরকার গঠন করে অথবা নির্বাচন ঘোষণা করে। তাহলে আমাদের এখানে নির্বাচন দিতে এই যে অনাকাঙ্ক্ষা, নির্বাচন দিতে এই যে ভয়, তাতেই প্রমাণ হয় যে আপনি জনগণের মুখোমুখি হতে রাখেন। অথচ আমাদের দেশকে বলা হয় প্রজাতন্ত্র, রিপাবলিক। তার মানে এই জনগণ, যাদেরকে সার্বভৌম বলা হয়, তারা এটার মালিক। তাহলে মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে আপনি তার কর্মচারী হতে পারেন না। তো অনুমতিটা কিভাবে নিতে হবে? একটা নিয়ম আছে। কোনো কোনো দেশে 4 বছর, কোনো কোনো দেশে 5 বছর, কোনো কোনো দেশে কোনো কোনো প্রতিষ্ঠান 6 বছর নির্বাচন হয়। সারা পৃথিবীতে এরকমই হয়। এর নামে আমরা বলছি গণতান্ত্রিক অথবা প্রতিনিধিত্বমূলক সরকার। এরকম ঊনবিংশ শতাব্দীতে জন স্টুয়ার্ট মিল লিখেছিলেন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, মানে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এই যে রিপ্রেজেন্টেটিভ কথাটার মধ্যে একটা ফাঁকি আছে, কারণ বলতে হয় কয় বছরের জন্য আপনি তাকে আপনার রিপ্রেজেন্টেটিভ করছেন। তিনি যদি মধ্যখানে অবাধ্য হন বা আপনার ওয়াদা খেলাপ করেন, চুক্তির বরখেলাপ করেন, তাহলে তাকে ফিরিয়ে আনার অধিকার আপনার থাকা উচিত। আমাদের সংবিধানে সেটা নেই। এগুলি আমাদের কতগুলি ত্রুটি অভিজ্ঞতা প্রমাণ করছে। জনসাধারণ যদি, অর্ধেক জনসাধারণ বা 3 ভাগের 2 ভাগ জনসাধারণ যদি, এখন নিয়ম আছে, বাংলা একাডেমির কথা বলি, বাংলা একাডেমি বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে একটা নির্বাহী পরিষদ আছে, সেখানে একজন সভাপতি আছে, সেখানে একজন মহাপরিচালক থাকে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি গতকাল সেই সভায় বসেছিলাম, বাংলা একাডেমির একটা সংস্কার চলছে, লেখা আছে যদি নির্বাহী পরিষদের অথবা সাধারণ পরিষদের 3 ভাগের 2 ভাগ সদস্য মনে করেন যে সভাপতি তার দায়িত্ব পালনে অক্ষম, তাহলে তারা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন। আমাদের সেটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে থাকবে না কেন? আমরা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলছি এটা পার্লামেন্ট থেকেই হবে, কিন্তু দেশের জনসাধারণের একটা নির্দিষ্ট অংশ যদি মনে করেন এই প্রধানমন্ত্রী
তার দায়িত্ব পালনে নৈতিকভাবে অক্ষম, তাহলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার মতো মানুষের সুযোগ থাকা উচিত। আমাদের কনস্টিটিউশন সেটা নেই। এখন ঐক্যমত কমিশন তো, তার অনৈক্যমত কমিশন তো, তারা সেটা আলোচনা করছেন না। আরো কিছু সময় আছে, এই জন্য বলি জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষকগণ ছাত্ররা যে ভূমিকা পালন করেছে এটা অতুলনীয়। এবার তাদের ছাত্রদের আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই গণ অভ্যুত্থান দাঁড়িয়েছে, কিন্তু ছাত্র এবং শিক্ষকদের সেই বেদনার কথা, তাদের সেই দাবির কথা সরকার শুনছে কিনা এটা আমাদের বলা উচিত। আরো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাসনাটাই বাকি, সেটা কি আমরা প্রকাশ করেছি? পরিষ্কার করে প্রকাশ করা উচিত। আমরা আগে বলেছিলাম, আপনারা জানেন এই আন্দোলনের নাম ছিল কোটা বিরোধী আন্দোলন। দুদিন পরে শুনলাম এটা বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে বলল কি এটা 9 দফার আন্দোলন, তারপরে এটা 1 দফায় পরিণত হলো। তিনি গেলেন, তারপরে আমরা কি করব? এই প্রশ্ন আমাদের মধ্যে একটা শূন্যতার জন্ম দিয়েছে। এই জন্য আমি বললাম আমরা একটা শব্দ তৈরি করেছি, সংস্কার। প্রশ্নটি কিসের সংস্কার? সংস্কার হচ্ছে আমরা জানি হাসিনার যে শাসন সেটা জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন সমস্যা হচ্ছে হাসিনা কি আবার ফিরে আসবে? আপনাদের মনে এখন দেখা যায় নানা জায়গায় তৎপরতা শুরু হয়েছে। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এরপরে যারা ক্ষমতায় আসবেন, কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না, যারাই ক্ষমতায় বসবেন, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এমন হবে কিনা? তাহলে সেটা রোধ করার জন্য জনগণ কি গণতান্ত্রিক প্রতিষেধক বা প্রতিবন্ধক তৈরি করতে পারে? এটার নামই সংবিধান। সংবিধান জিনিসটা কি আপনারা সকলেই জানেন, রাজনীতি বিজ্ঞান, দর্শনের এবং ইতিহাসের ছাত্রছাত্রীদের অজানা কিছু নাই। তবু আমি অতি সংক্ষেপে বলছি, সংবিধানের যে আধুনিক ধারণা, ইউরোপীয় ধারণা যেটা আমরা পেয়েছি, সংবিধান হচ্ছে একটা চুক্তিপত্র। চুক্তিপত্র কার সাথে সেটা পরে আলোচনা করবো। চুক্তিপত্রের 2টা বিধান থাকে। যারা এই চুক্তিপত্রের প্রথম পক্ষ এবং যারা দ্বিতীয় পক্ষ, তারা কিন্তু একই পক্ষ। জিনিসটা একটু খারাপ লাগে। আমি যখন চুক্তির প্রথম পক্ষ হই, আমরা সম্মিলিত জনগণ, এটার নাম পিপল। মানে জনগণ কাকে বলে এটা একটা জটিল সমস্যা। ধরুন আমরা 18 কোটি বা 20 কোটি লোক আছি, আমরা 18 কোটি একটা স্বাক্ষর দেব। তারপর আবার আমরা 18 কোটি লোক আলাদাভাবে আলাদা 18 কোটি স্বাক্ষর দেব। একদিকে হলাম আমরা দাতা, আরেকদিকে হলাম আমরা গ্রহীতা। দাতা গ্রহীতা ছাড়া চুক্তি হয় না, পাট্টা কবুলিয়ত হয় না। কাজে সংবিধান হচ্ছে একটা চুক্তিনামা। এই চুক্তি একটু অদ্ভুত, একটু দার্শনিকভাবে একটু বিমূর্ত মনে হয় যে নিজের সাথে নিজের চুক্তি, কিন্তু এই চুক্তির একটা পার্থক্য হচ্ছে কি, আমার দাঁড়িয়ে আমি কামাই, এটাকে আমরা রিফ্লেক্সিভ বলি। কিন্তু যখন বলে হঠাৎ করে জানলা খুলে গেল, আমরা জানলা কে খুললো, এটাকে ইংরেজি বলে এরগোডিক। ভার্বটা এরগোডিক ভার্ব, দি উইন্ডো ওপেন্ড ইটসেলফ। অর্থাৎ উইন্ডো নিজে নিজেকে খুলেছে, কিন্তু এখানে উইন্ডো একই সাথে কর্তা এবং এর সাথে কর্ম। সংবিধান হচ্ছে অনেকটা এরগোডিক। জনগণ নিজেরাই নিজেদের একটা সংবিধান দেয়। সংবিধান দেওয়ার মানে হচ্ছে আমাদের এমন কতগুলি অধিকার আছে, এমন কতগুলি কর্তব্য আছে, আমাদের এই অধিকারগুলো যাকে আমি সরকার নিয়োগ করছি তার সাথে এটা দিচ্ছি না, এইগুলি বাদ দিয়ে বাকি কাজটা তাকে করতে দেবো। তিনি আমাকে ট্যাক্স করতে পারবেন, আমি যদি আইন ভঙ্গ করি পুলিশ পাঠিয়ে আমাকে গ্রেফতার করতে পারবেন, সব ক্ষমতা আমিই দিচ্ছি আমার কর্মচারীকে। কিন্তু তিনি আমাকে জুতা পেটা করতে পারবেন না, আমার হাতে হাত করা দিতে পারবেন না, অথবা তিনি আমাকে 24 ঘন্টার বেশি আটকে রাখতে পারবেন না। এইগুলিকে আমরা নাম দিয়েছি মৌলিক অধিকার। আমেরিকানরা যখন 1787 সালে প্রথম তাদের সংবিধান গ্রহণ করে, মানে এটা দ্বিতীয় সংবিধান, তাদের 83 ছিল, তখন তারা ভুলে গিয়েছিল যে ওটা রাইটের ব্যাপার আছে। সেটা 4 বছর পর তারা একটা রাইট দিয়েছে 10টা অ্যামেন্ডমেন্ট আকারে, নাম হচ্ছে বিল অফ রাইটস। আমি এখনো বলি, আপনারা দেখেছেন জুলাই ঘোষণাপত্র ডক্টর ইউনূস ঘোষণা করেছেন, তাতে কিছু কথা আছে যেগুলো আমরা সহজে সমর্থন করতে পারি, কিন্তু অনেক কথা নাই। তো সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে কোনো অবস্থায় জনগণের এমন কিছু অধিকার, যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এটা নন নেগোশিয়েবল, এটা বিক্রয় করা যাবে না, বিনিময় করা যাবে না। সুতরাং রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, যাকে আমি 5 বছরের জন্য ভোট দিয়ে নির্বাচন করলাম, তিনি কিন্তু আমার এই অধিকার খর্ব করতে পারবেন না। যেমন তিনি অবিচার করতে পারবেন না। যদি কখনো জনগণের কাছে প্রতিবাদ হয় এই সরকার জালিম হয়ে উঠেছে, অবিচার করছে, তখন তাকে উৎখাত করার অধিকার সাংবিধানিক। অনেক এখন বলে থাকে যে এই যে অভ্যুত্থান হয়েছে এটা সাংবিধানিক নয়। সংবিধানের মূল কথা হচ্ছে, বর্তমান সংবিধানে আছে 7 নম্বর ধারায় জনগণই হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। অর্থাৎ কোন কর্মচারী যদি সার্বভৌমের বিরুদ্ধে বিদ্রোহ করে, অমান্য করে, তখন তাকে উৎখাত করার, বরখাস্ত করার ক্ষমতা জনগণের আছে। কোন জনগণের? সম্মিলিত জনগণের। এইখানে হচ্ছে সমস্যা। গোটা জনগণকে সম্মিলিত করতে গেলে আপনাকে অনেক কার্ড করাতে হয়। এই একটা কার্ডের নাম হচ্ছে আপনার রক্ত, আর একটা কার্ডের খড়ের নাম হচ্ছে আপনার প্রাণ। আমরা বহু প্রাণ দিয়েছি। এগুলো দেখে কিছু অ্যানোমালি দেখা যাচ্ছে। জাতিসংঘের তত্ত্বাবধানে যে
জরিপ হয়েছে, তাতে বলছে 1400-র মতো মানুষ শহীদ হয়েছেন, 20,000-এর মতো আহত হয়েছেন। পরিসংখ্যান আপনারা আমার চেয়ে ভালো জানেন। কিন্তু ডক্টর ইউনূসের ঘোষণাপত্রের সময় বলছে কি এটা 1000-এর বেশি। এই যে ভ্যাট সংখ্যা দিলেন, কারণ তারা এই জরিপটা এখন সম্পন্ন করেননি। অন্তর্বর্তী সরকার সবকিছু করতে পারবেন তা আমি বলছি না, কিন্তু সেটা যে করা হয়নি এটা চিহ্নিত করা দরকার। এরকম বহু সমস্যা আছে, আমরা বলবো। আমি কিন্তু আপনাদের একটা প্রসঙ্গ তুলি। আমার মনে পড়ছে মহাভারতের যুদ্ধের একটা গল্প, আপনারা সকলে এটা জানেন। এই গল্পের নাম হচ্ছে অশ্বত্থামা অত ইতি গজ। দ্রোণাচার্য ছিলেন ব্রাহ্মণ। মহাভারতীয় এথিক্স অনুসারে ব্রাহ্মণরা যুদ্ধ করে না, কিন্তু দ্রোণাচার্য একাধারে ব্রাহ্মণ আবার যোদ্ধাও ছিলেন, যুদ্ধ করতে ক্ষত্রিয়রা। তো যুদ্ধ যদি দুই পক্ষের মধ্যে হয়েছে, কুরুবংশ এবং পাণ্ডু বংশের মধ্যে, আমরা এদের কৌরব বলি, এদেরকে পাণ্ডব বলি। এখন ইনি হলেন কৌরব বংশের পক্ষে দ্রোণাচার্য। তো বলছে দ্রোণাচার্যকে হত্যা করতে বলা হলো অর্জুনকে, অর্জুন বলে আমার গুরুকে তাকে হত্যা করতে পারবো না। এরকম তাকে হত্যা করার জন্য কাউকে রাজি করা যাচ্ছে না। একজনকে পাওয়া গেছে, তার বংশ একটু অন্য ধরনের, সে বলে পারবো, কিন্তু এনাকে নিরস্ত্র করবো কিভাবে? ওনার সাথে যুদ্ধ করে কেউ পারবে না। উনি 5 দিন যুদ্ধ করে পাণ্ডব বংশের এক শেষ করে ফেলেছেন। তখন অর্জুনকে বুদ্ধি দিলেন তোমরা তাকে প্রতারিত করতে পারো। এটা নিয়ে যারা হিন্দু ধর্মের শাস্ত্রীয় পণ্ডিত তাদের দ্বিমত আছে। আমি আগে গল্পটা বলি, তারপরে দ্বিমতে যাব। তো বলে কি ওনাকে যদি করতে হয়, ওনার একটা পুত্র আছে যার নাম অশ্বত্থামা, আবার একটা হাতি আছে ওই যুদ্ধে, ওর নাম অশ্বত্থামা। তবে গল্পবর্ষণ বলে কি ওনাকে যদি বলা যায় তোমার পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে, তাহলে তিনি এমনই নিরুৎসাহিত হবেন, তিনি ধ্যান বসে যাবেন, তিনি খাওয়া দাওয়া ছেড়ে দেবেন, তিনি নিজেকে নিরস্ত্র হবেন। মনে পড়বে আপনার রামায়ণে যে গল্প আছে, মেঘনাথকে কিভাবে বধ করা হয়েছিল, অনেকটা সেই রকমের। মানে লক্ষ্মণকে কাপুরুষ বলা হয় এই জন্য যে তিনি একজন ধ্যানরত পূজারত মেঘনাথকে হত্যা করেছেন। অন্তত মধুসূদনের মত বলছি আমি। এইখানেও এই ধরনের ঘটনা। তো দ্রোণাচার্যকে হত্যা করার কৌশল হিসেবে বলা হলো একজনকে গিয়ে বলো তুমি তাকে একটা খবর দাও, হঠাৎ করে তোমার পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে, তাহলে তিনি বজ্রাহত হবেন এবং তার সেই বিমূঢ়তার সুযোগে তাকে হত্যা করা যাবে। সমস্যা হলো একজন এসব বললো, তখন দ্রোণাচার্য তো জ্ঞান এলো, উনি বলছেন আমি তোমার কথা বিশ্বাস করি না, যদি আমাকে যুধিষ্ঠির বলে তাহলে আমি শুধু বিশ্বাস করবো। আর যুধিষ্ঠির তাকে, যুধিষ্ঠির মিথ্যা বলতে পারবে না। যুধিষ্ঠির যে যুদ্ধে স্থির থাকে, এই যে কিছুক্ষণ আগে আমাদের বন্ধু বললেন না যোদ্ধা আর বোদ্ধা, উনি হলো যোদ্ধা এবং বোদ্ধা একাধিক, উনি মিথ্যা কথা বলবেন না ক্ষমতা দখলের জন্য। উনি তখন বললেন কি আরেক তাকে তুমি এইটা বলো, অশ্বত্থামা হত ইতি কুঞ্জর বা নর বা। আমি সংস্কৃত উচ্চারণ করতে পারি না, অনেকটা এই টাইপেরই। অশ্বত্থামা মারা গেছেন, তিনি মানুষও হতে পারেন, হাতিও হতে পারেন। এবং সেটা বলতে ছোট করে আমরা সংক্ষেপে এটা একটা পপুলার ভাষণ কত ঠাকুরেরা বলার সময় বলেন কি অশ্বত্থামা হত, বাকি ছোট করে বলছি ইতি গজ। আর অশ্বত্থামা মারা গেছেন, তবে এটা হাতি অশ্বত্থামা মারা গেছে। এবং দ্রোণাচার্য প্রথমটা শুনে বেহুশ হয়ে গেছেন, বাকিটা শুনেন নাই। তখন উনি নিরস্ত্র হয়ে ধ্যানে বসে গেছেন। সেই সুযোগে একজন আসেন, কেউ কেউ বলে যে তিনি চৈতন্যহীন পড়েছিলেন, তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে বলা হচ্ছে কি দ্রোণাচার্য নিহত হয়েছে। তাহলে কৌরব মহলে আপনার অরাজকতা দেখা দিল, যুদ্ধে তারা পরাস্ত হলেন। তাহলে যুদ্ধে ঘোষণার অনেক বড় ভূমিকা আছে। তাহলে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কিভাবে নির্ণয় করবেন? সিগনিফায়ার ইজ প্রাইমারি। অশ্বত্থামা হত এইটাই উনি শুনেছেন, কিন্তু যুধিষ্ঠির আমি তো মিথ্যা বলিনি, আমি তো অল্প করে বলেছি গত। আমাদের এই বিপ্লবের প্রতিশ্রুতি আমাদের এরকম মনে হচ্ছে। আপনাদের বলতে কি হাসিনা চলে গেছে, কিন্তু বলতে হাসিনা নয়, মুজিবের মেয়ে চলে গেছে। আবার সব অন্য হাসিনারা আছে। এই হচ্ছে বিপদের বিষয়। আমার মনে হয় বিপ্লব আমাদের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা এক একজন এক এক কথা শুনেছি। আর একটা গল্প আপনারা সকলে জানেন, এটাও বৃহদারণ্যক উপনিষদের গল্প। এই গল্পগুলো যে প্রজাপতি ছিলেন তখন তার ব্রহ্মের অপর নাম। এখন প্রজাপতি মানে বিবেকাদের দেবতা, তখন তিনি বড় দেবতা ছিলেন। তার কাছে স্নাতক হওয়া, যার সময় আপনারা গ্রাজুয়েটের সময় কনভোকেশনে যান না, তো 3 জন জাতির 3 ছাত্র গিয়েছেন। একজন হচ্ছে অসুরের, একজন হলো মানুষের, আর একজন দেবতা। 3 সন্তান গিয়ে বলছি আব্বা যান, এখন তো আমাদের স্নাতক হওয়ার দিন, আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো উপদেশ তো আপনি তো মুনিনাঞ্চ মতিভ্রম, মুনিরাও মাঝে মাঝে মতি ভুল করে। উনি ভুল করেন নাই, উনি বলছে বেশি কথা বলা ঠিক না, মুনি বেশি কথা বলে না। উনি বললেন একটাই শব্দ, তোমাদের উদ্দেশ্যে একটাই শব্দ আমি বলবো, কি দ। দ ইংরেজি আমার না বুঝে আমরা দা বলি আর কি, ডিএ, এবং টিএস এর পর্যন্ত এভাবে লিখছে দা।
ওয়েস্টল্যান্ড কবিতার নতুন করে এপিগ্রাম আকারে আছে, অ্যান্ড দি থান্ডার সেড দা দা দা। আপনি ঠাডারের দিকে কান দেন, দা 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 হয় মনে হয়। এটা হচ্ছে সংস্কৃত শব্দ দ। এখন তিনি তিনজনকে বললেন দ দ দ। তখন তিনজন বলছে কি তোমরা কি বুঝছো? বলে হ্যাঁ আমরা বুঝছি। কি বুঝছো? একজন বলল যে আপনি বলেছেন মানে বাংলায় বলে দম্মত, কন্ট্রোল ইউরসেলফ, নিজেকে দমন করো। আরেকজন গিয়ে বলেন দ মানে কি? আমি বলছি দ, তুমি কি বুঝছো? বলে আমি বলেছি দত্ত, গিভ ইউরসেলফ, তুমি দাও মানুষকে, অপরকে দাও। এটা হলো সেন্স অফ দ্য আদার। মনে রাখো একজন আদার আছে এখানে, তোমার অন্য মানুষকে দাও। তৃতীয়জন বলেন তুমি কি বুঝছো? বলে আমি বুঝছি আপনি বলেছেন দয়ার ধর্ম, বি কাইন্ড টু আদার্স। মজার ব্যাপার এখানে 5 লাইন উস্তাদের মাসের রাতে প্রজাপতি বললেন তোমরা তিনজনই আমাকে ঠিক বুঝেছো। দ মানে যার কাছে দম্মত, যার কাছে দত্ত, যার কাছে দয়াতম, তিনজনকে তিনি সঠিক বললেন। এটা হচ্ছে 5 লাইন। মানুষ যা বলে সেটা নয়, মানুষ যা শুনে সেটা আসল। এই যে আমরা কথা বলি, যে বুঝতে দেই, আমরা পরস্পরের কথা শুনে, বিশেষ করে টক শোতে গেলে দেখা যায় সকলের কথা বলে পরের কথাটা খণ্ডন করার জন্য, তাকে টাস্কি দেওয়ার জন্য, বোঝার জন্য কেউ শোনে না। বিপ্লবের সময় ছিল কি আমাদের মাথা গরম ছিল, আপনার স্লোগান লিখেছে না রক্ত গরম মাথা ঠান্ডা। কিন্তু এখন দেখেছি আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। এখন ঠিক উল্টা হয়েছে। তো এখন কি সংস্কার করতে হবে আমাদের, সেটা যদি আমরা প্রাণ করে আলোচনা করি, আমরা বলে দি ওয়্যার বেস্ট নোজ ওয়্যার দ্য শু পিঞ্চেস। জুতো কোথায় কঙ্কর ঢুকেছে সেটা পায়ে দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের প্রধান সমস্যা কি, এই যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি, বলে কি আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন বাথরুম দেখি আর্মির বাথরুমের মতো না, এটা হওয়া উচিত ছিল। এটা অবহেলিত, টাকা পয়সা নাই, আমরা টাকা পয়সা ডিসপোজ করছি, হয়তো মুক্তিযুদ্ধের প্রকল্প করে টাকা নিয়ে আসছি, সেটা বিশ্ববিদ্যালয়ে দিচ্ছিলেন। এই জন্য বলছি সমস্ত নিচু জায়গা থেকে উঁচু জায়গা পর্যন্ত অনেক আমাদের সংস্কারের প্রয়োজন আছে। সেই জন্য বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষকদের ভূমিকা আসলে একটু সমন্বিত। আমি তো দেখি আপনাদের শিক্ষকদের অনেকেই বিরোধপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখানে আমাদের গোলাম রব্বানী সাহেব দেশব্যাপী বিখ্যাত হয়েছেন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না বলে। কবিতার কোনো দেশ নাই, কাল নাই। এটা হয়তো নবারুণ ভট্টাচার্যের কবিতা, সেটা আমাদের এখানে কাজে লেগেছে। রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা হয়তো বাংলাদেশকে ঠেকাবার জন্য লেখা হয়েছিল, এখন এই বাংলাদেশকে জাগাবার জন্য ব্যবহার করছি আমরা। ইতিহাস এমনই। 1905 সালে যখন ঢাকাকে রাজধানী করে পূর্ববঙ্গ এবং আসাম নামে একটা প্রদেশ করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুর একটা প্রাণ দিয়ে এটা বিরোধিতা করেছেন এবং সে বিরোধিতা করার জন্য বলেছে আমার মাকে দ্বিখণ্ডিত হতে দেব না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওইটাতে এটা উপলক্ষ ছিল। সকলে জানে কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ মাটির কুলে। এই কথাটা কিন্তু বাংলাদেশে একটি রাষ্ট্রকে বিরোধিতা করার জন্য লিখেছিলেন, কারণ বাংলাকে ভাগ করতে দেবেন না। অত রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তর সুবিধা সুমিত্রা কুমার চট্টোপাধ্যায়, আমি বলছি যদুনাথ সরকার, সুকুমার সেন, আপনি সকলের নাম করেন। তারা বলছে কি যদি পূর্ববঙ্গ ভারতেও যোগ দেয় আমরা তাদের সাথে একসাথে থাকবো না। পাকিস্তানে যাক, স্বাধীন হোক, অথবা ভারতে আসুক, আমরা কিছুতেই পূর্ববঙ্গের সাথে থাকবো না। আমরা স্বাধীন। এটার নেতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। আমি যখন এই তথ্যগুলি মাঝে মাঝে স্মরণ করিয়ে দিই, যেটা আপনারা জানেন, আমার তো আর মূলধন নাই, ওইটাই বলি। তো সকলে বলছে এই লোক তো ভয়ানক সাম্প্রদায়িক, এই লোক তো ভয়ানক হিন্দু বিরোধী। আমি যে রবীন্দ্রনাথ যে বাংলা বিরোধী ছিলেন সেটা বলার জন্য বলি। অথচ দেখেন গানের ঐতিহাসিক তাৎপর্য এখন বদলে গেছে, সেই গানকে ব্যবহার করে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি। এই জন্য রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সম্ভবত সাহিত্যেও নেই। প্রত্যেক জিনিস তার যুগে জন্মায়। ঈশার দিনে ঈশা, মুসার দিনে মুসা। রবীন্দ্রনাথকে নিন্দা করার জন্য বলছি না। পূর্ববঙ্গ এবং আসাম মিলে যে প্রদেশটা হয়েছিল তার থেকে আসামটা বাদ দিয়ে বাকিটা এবং বাংলাদেশ হয়েছে। ইতিহাস মাঝে মাঝে নির্মম খেলা খেলে, কিন্তু বাংলাদেশ হওয়ার পর আমরা কোন জায়গায় পাকিস্তান বা ভারত থেকে আলাদা হলাম? শক্তিতে বলছিলাম, ওরা নিউক্লিয়ার বোমা করেছে, আমাদের নিউক্লিয়ার বোমার দরকার নেই। আমরা নৈতিক হবে আমরা কি অধিক গণতান্ত্রিক হতে পেরেছি? এটাই তো আমাদের জন্য পরীক্ষা। আমাদের এখানে দারিদ্র সীমা একটু নিচে নেমেছে, আমাদের এখানে নিরক্ষরতা দূরীভূত হয়েছে। আর 79 বছর ব্রিটিশ সাম্রাজ্য এখান থেকে বিদায় নিয়েছে।
আমরা এখনো নিজেদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। 52 ভাষা আন্দোলন সত্ত্বেও আমরা কেউ ইংরেজি শেখার বিরুদ্ধে নই, আমরা চীনা শেখার বিরুদ্ধে নই। আমরা আমাদের দেশের ভাষা এবং দেশের যত ভাষা, শুধু বাংলা নয়, তাদের প্রতিষ্ঠিত করে বিদেশি ভাষা শিখব, কিন্তু তাদের অবহেলা করে তাদেরকে রিপ্লেস করে আমরা ইউরোপীয় ভাষা শিখব। এটা আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল কিনা আমি জানি না। এই জন্য বলি 1905 সনের ঘটনাকে এখনো পশ্চিমবঙ্গের দৃষ্টিকোণ থেকে দেখা হয় বলে বলে বঙ্গভঙ্গ। কিন্তু যদি এক মুহূর্তের জন্য আপনি চিন্তা করেন পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে, এটা নতুন দেশ সৃষ্টি, এবং পুরনো না ভাঙলে নতুন হবে কিভাবে? যদি পুরো বাংলাদেশের রাজধানী ঢাকা হতো সবচেয়ে ভালো হতো, কিন্তু ইতিহাসের কারণে 1947 সনে বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি শিল্পায়িত অংশ সেটা ভারতে রয়ে গেছে, আর যেটা অনুন্নত রুরাল স্লাম ছিল, গ্রামীণ বস্তি, সেটা বাংলাদেশ হয়েছে। আসাম থেকে এসেছে, যেটা একবার নেওয়া হয়েছিল বাংলা থেকে 1874 সনে, সেই সিলেট আবার 47 সনে ফেরত আসছে। 74 আর 47 দেখেন 7 আর 4কে এদিক ওদিক করলে বেশ মজা হয়। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান গঠন। তো এইটার বিরোধিতা করেছিলেন বলে রবীন্দ্রনাথকে আমরা বর্জন করবো না, এটা কৃপা নয়। আপনাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমাকে হত্যা করার হুমকি দিয়েছিলেন 2রা আগস্ট। এই বিশ্ববিদ্যালয়ে এখন কর্মরত আছে, আমি নাম বলবো না কেন। ওই যে 31 তারিখে আমি বক্তৃতা দিয়েছিলাম, শিক্ষক ও ছাত্রদের সমন্বিত ভূমিকা, আমি নাম বলছি না, উদাহরণ দিচ্ছি, শিক্ষকদের ভূমিকা সমন্বিত ছিল না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক আমাকে ফোন করে বলছে আপনার খবর আছে, হাসিনা যদি 5 তারিখে বিদায় না নিতেন তাহলে আমার খবর আমি পেতাম, আপনারা পেতেন। এটা সম্ভব। অর্থাৎ শিক্ষকদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা কিছু এখানে। স্বৈরতন্ত্রের পক্ষে কোন ছাত্র লড়ে নাই, ছাত্রদের পিটায় না এখান থেকে। কাজে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামে ছাত্ররা ভূমিকা পালন করেছে, শুধু একটা নন ডেসক্রিপ্ট বিশেষণহীন ছাত্র বললে চলবে না। ছাত্রদের মধ্যে সংরক্ষণশীল, প্রতিক্রিয়াশীল এবং বিপ্লবী, গণতান্ত্রিক বহু ধরনের ছাত্র আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি শেষ করি, এখানে ভাইস চ্যান্সেলর স্যার আছেন, ওনার কথা আপনারা শোনেন। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন একটা রাজনীতি নিয়ে তর্ক হচ্ছে, হল রাজনীতি বন্ধ করার জন্য সাধারণ ছাত্ররা দাবি করছেন, আবার কোনো কোনো দলীয় ছাত্ররা সেখানে কমিটি করার চেষ্টা করছেন। এই সমস্ত বিষয়ের মীমাংসা কি করে হবে? অর্থাৎ আগে যে সমস্ত কারণে ছাত্র নিপীড়ন হয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গণরূপে রাখতে দেওয়া হয়, কিন্তু এটা তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাপার। যদি কাউকে আপনি ভর্তি করান, তাকে যেমন একটা রোল নম্বর দেন, তাকে একটা রুম নম্বরও দিতে হবে। যদি এত রুম আপনার না থাকে, তাহলে ছাত্র হয় ভর্তি করাবেন না। কিন্তু সেটা যেহেতু সম্ভব নয়, তাহলে আপনাকে তার জন্য রুমের ব্যবস্থা করতে হবে। আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম মাসখানেক আগে, দেখলাম যে দেখাচ্ছে আমাকে এইখানে আগে বাংলাদেশের প্রথম মিলিটারি অফিসারদের কমিশন দেওয়া হয়েছিল। জেনারেল ইকবাল করে ভুইয়া এইখানে ট্রেনিং করেছিলেন। কোথায়? কতগুলো টিম স্ক্যাডগুলো তারা রেখে দিয়েছে। এখন কুমিল্লায় জানেন সেই সময় যখন 1-2 তারিখে গুন্ডারা গুলিবেদ করতে করতে ক্যান্টনমেন্ট থেকে আসছিল, তখন ক্যান্টনমেন্টের যে কয়েকজন কর্নেল, রেজিমেন্টাল কর্নেল, মানে ডিপার্টমেন্টের ডিভিশনাল কর্নেল, ওনারা বলছেন ওদের দিকে আমরা গুলি করি, গুন্ডাদের দিকে। তারা বললো, অর্থাৎ সামরিক বাহিনী তো বড় ভূমিকা পালন করেছে এখানে। তারা ছাত্রদেরকে তারাই ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসছিল। আমি সেই জায়গায় গিয়ে দেখলাম, বলে এই ভাঙা জায়গায় খুঁটিতে আমাদের প্রথম কমিশন যাদের দিয়েছিল তাদের ট্রেনিং হয়েছিল। আমি বলছিলাম যে এক রাতে আমরা বিপ্লব করতে পারবো, কিন্তু আমাদের ইচ্ছাটা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে কত ছাত্র ভর্তি করা যায়? ধরেন জাহাঙ্গীরনগরে 15,000 ছাত্রছাত্রী আছেন, তাহলে আপনার 15,000 ছাত্রছাত্রীর মধ্যে আপনার আবাসন ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় কেন বিশ্ববিদ্যালয় হচ্ছে না? ছাত্ররা এখানে শুধু থাকলে বিশ্ববিদ্যালয় হয় না, শিক্ষকদের এখানে থাকতে হবে। সেই ব্যবস্থা করার মতো ক্ষমতা আমাদের নাই কেন? আপনার বিপিএটিসি, এটা আমাদের দেশের সবচেয়ে ক্ষমতাধর আমলাদের ট্রেনিং কেন্দ্র হয়েছে, এটা এই বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। কিন্তু তারপরেও দেশে জমির কোনো অভাব নাই। শিক্ষকদের জন্য পর্যাপ্ত বসবাসের ব্যবস্থা যদি আমরা করতাম, তাহলে এখানে শিক্ষার পরিবেশ অন্তত আরো ঘন সন্নিবদ্ধ হতো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের কথা যে আমরা বলি, সেরকম একটা প্রাকৃতিক আবহাওয়া আমাদের আছে, কিন্তু আমাদের দেশের সামাজিক আবহাওয়াটা নেই। এটা করা যায় যদি আমরা দাবি করি, যদি শেখ হাসিনার মতো স্বৈরাচারী, আমরা স্বৈরাচার বলতে যথেষ্ট বলা হয় না। আমাদের পণ্ডিতেরা এখন যে আছে, ধরুন আমাদের আলী রিয়াজ সাহেব আমার বন্ধু, ফকিরমুজের চেয়ারম্যান, তারা বলতে কি হাইব্রিড রেজিম, এটা আমেরিকান পরিভাষায় বলতো অটোক্রেটিক। ফ্যাসিজম বলতে তাদের লাগে। আসলে ফ্যাসিজম জিনিসটা কি আজকে বলতে দেওয়া যাবে না, যদি ভবিষ্যতে কখনো আপনার সাথে দেখা হয় আমরা ফ্যাসিজমের আন্দোলন আলোচনা করতে পারি। ফ্যাসিজমের দুটি মূল কথা, একটা হচ্ছে কি ফ্যাসিনেটিং ফ্যাসিজম, ইংরেজিতে ফ্যাসি কথাটা আছে, এটা ইংরেজি ফ্যাসিনেটিং এর উপরে গোড়ায় আছে।
যে মানুষ কিন্তু চমকপ্রদ কলা দিয়ে মানুষকে প্রতারিত করে আকৃষ্ট করা। এবং এই যে অশ্বত্থামা হত ইতি গজের মধ্যেও একটা ফ্যাসিনেটিং ব্যাপার আছে। ওরা জানে এই বাবা তার এই পুত্রের এতই ভক্ত যে এই পুত্র নিহত হয়েছে, জানলে তিনি অসাড় হয়ে যাবেন এবং আবার একই সাথে তিনি সত্য বলবেন। মনে করে আমাদের অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, তাদের ভাষা ছিল এরকম। তারা শেখ হাসিনার শাড়ির আঁচল ঠিক করে দিতেন, অথবা শেখ হাসিনা তাদেরকে চাদর তুলে দিতেন। এই যেমন বিজ্ঞাপিত হতো কত শিক্ষক ভক্ত প্রধানমন্ত্রী যে তিনি মানে চাদরটা তুলে দিচ্ছেন, এটা আবার প্রচারিত হতো। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা না হলে কি এরকম করে, নিজের শিক্ষকের চাদর তুলে দেয়? এটা হচ্ছে প্রচারণা। আর একটা ছিল আপনারা দেখেন 1972 সালে চালু হয়েছে দেশে, এটা কি এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। এই স্লোগান কোথা থেকে এসছে? ইটালি থেকে। ইটালিকে মুসলিমকে যখন নেতা করা হয় তখন বলতো ইল দুচে দি লিডার। জার্মানি থেকে বলা হয় দি ফুরার, নেতা। আমাদের দেশে এমনকি কিছু যদি মনে না করেন, স্বাধীনতা সংগ্রামের স্মৃতির প্রতি শ্রদ্ধা দিয়ে বলছি, এই যে সুভাষ চন্দ্র বসু থেকে নেতাজি বলা হয়েছিল, এটা দুচে এবং ফুরারের অনুপাত। এই তলায় তলার মধ্যে কিন্তু এর মধ্যে ফ্যাসিজম ছিল। সুভাষ বসু হঠাৎ করে পালিয়ে জার্মানি গেলেন, সেখান থেকে তলায় সমুদ্র পথে গিয়ে জাপান গেলেন। এগুলি বীরত্ব ব্যঞ্জক কাহিনী হিসাবে আমরা জুল ভার্নের উপন্যাসের মতো পড়ি, 80 days around the world, তাই না? কিন্তু এর নিচে কিন্তু ফ্যাসিজম ছিল। কিন্তু এখন আমরা তাকে বলি অ্যাবজর্ব করি, কারণ তিনি দেশের মুক্তির জন্য করেছিলেন। আমি মনে করি এই সমস্ত বিষয়ে আমাদের খোলামেলা আলোচনা হওয়া দরকার। সেই 1972 সনে আমরা বললাম এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। আমরা সবাই মেনে নেই নাই, যারা মেনে নেয় তাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে। এই প্রবণতা যদি এটা ওই জায়গায় বঙ্গবন্ধু জায়গায় আপনি অন্য জগবন্ধুও লাগান, এটা ফ্যাসিজম হবে। এক নেতা এক দেশ হবে না। এক দেশে বহু নেতা থাকবে, এক দেশে বহু মানুষ আছে, এক দেশে বহু সরকার থাকবে। এবং সরকার পরিবর্তন, আমি এই কথা বলে শেষ করি, সরকার পরিবর্তনের যে সর্বজন স্বীকৃত পদ্ধতি আছে সেগুলো জনমতের ভিত্তিতে হবে। এবং জনমত যাচাই করার পথ কি? আমরা বলি সাধারণ নির্বাচন, সার্বজনীন নির্বাচন। কিন্তু ভারতবর্ষে ইংরেজ শাসন 150 বছর ছিল, তারা কি নির্বাচন দিয়েছে? সর্বপ্রথম তারা নির্বাচন দিয়ে 1919 সনে, অনেকে ভুল করে 1909 সন বলেন, সেটা সংশোধন করার সাথে ওটা ছিল মনোনয়ন প্রকাশ। 1916 সনের লখনৌ চুক্তির পর স্থির হয় যে কংগ্রেস মুসলিম লীগকে মেনে নেবে আর মুসলিম লীগ কিছু আত্মস্বার্থ ত্যাগ করবে। সেটা কি? বাংলার মুসলমানরা 55 জন হলেও তারা কিন্তু 40 সিট গ্রহণ করবেন এবং উত্তরপ্রদেশের মুসলমানরা 15 জন করে তাদেরকে আর এই বাংলাটা ট্রান্সফার করে দেওয়া হবে। এই ঘটনা পাকিস্তান হওয়ার পরেও ঘটেছে। বাংলাদেশের মুসলমানরা ছিল দরিদ্র ও পশ্চাৎপদ কৃষক, নেতা ছিল না, তাদেরকে 1916 সনে রাজি করানো হলো জিন্নাত দৌতিয়ালিতে যে তারা তাদের 15টা সিট ছেড়ে দেবেন। এবং তারপরে নির্বাচন হলো 1919 সনে। সেখানে কিন্তু মুসলমানরা নেতা হতে পারেনি। কারণ কি? ভোট দিলেই শুধু হবে না, ভোটাধিকার ছিল তখন সীমিত। যারা চৌকিদারি ট্যাক্স 30 টাকা 35 টাকা এরকম একটা সীমান্ত দিত, 10 জন লোক ভোট দিতে পারত। অর্থাৎ ইংরেজরা যখন প্রথম নির্বাচনের ব্যবস্থা করে তখন ভোটাধিকার ছিল সীমিত। এটাকে বলে প্রপার্টি কোয়ালিফিকেশন। আর এটা বললো কি, হিন্দুদের ভোট দেবে, মুসলমানদের ভোট দেবে। এটা নাম পৃথক নির্বাচন ব্যবস্থা, সেপারেট ইলেক্টোরেট। আবার হিন্দু সিট বলা হতো না, এটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু বলা হতো জেনারেল সিট, আর মুসলমানদেরকে আলাদা করে মুসলিম সিট। 1935 সনের নির্বাচন সেভাবে হয়েছে, 1946 সনের নির্বাচন সেভাবে হয়েছে, এমন 1954 সনে পাকিস্তান হওয়ার পর নির্বাচন সেভাবে হয়েছে। প্রপার্টি কোয়ালিফিকেশন উঠে গেছে 1954 সনে, কিন্তু সেপারেট ইলেক্টোরেট রয়েছে। সর্বপ্রথম সার্বজনীন নির্বাচন হয় 1970 সনে। তাতে পাকিস্তান আশা করেছিল যে আওয়ামী লীগ বলে দলতেই মাত্র বড় জোর 100 সিট পাবে, গোয়েন্দা বাহিনীগুলো রিপোর্ট ছিল তাই। কিন্তু যখন 160 সিট পেয়ে গেল 12টির মধ্যে, তখন তারা প্রমাণ শুরু করে। তখন তারা বললেন যে এদের ক্ষমতা দেওয়া যাবে না, ইন্টারভেন করতে হবে। তারা নেগোশিয়েট করার চেষ্টা করলেন, তোমরা এই দাবিটা ছেড়ে দাও, ওই দাবিটা ছেড়ে দাও, তোমরা 6 দফা ছেড়ে দাও। এটা ঘটনা, কাহিনীটা আপনারা জানেন। আমি এই জন্য বলছি, পাকিস্তান হওয়ার পর 23 বছরে কোনো সাধারণ নির্বাচন হয়নি, কারণ তারা জানে সাধারণ নির্বাচন হলে ওই ব্রিটিশ আমলের যে চুক্তি, লখনৌ চুক্তি, সেটা তার কার্যকর নাই। এইখানে তো পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানের প্যারিটি ছিল 1947 সনে। এখানে 63 জন, ওখানে 37 জন। পরে জনসংখ্যা এদিক ওদিক আঁকা দেওয়ার পরে এটা হলো এখানে 56 জন, ওইদিকে 44 জন। এইটা দেখে তারা নির্বাচন দিতে চায়নি। তারপর তারা করলো কি, 54 সনে এখানে যুক্তফ্রন্ট যখন জিতলো, তখন 55 সনে পাকিস্তান কেন্দ্রীয় সরকার একটা নিয়ম করলো। সরওয়ার্দী সাহেব আওয়ামী লীগের নেতা, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন, তিনিও মেনে নিলেন। সেটা কি? এটা নাম প্যারিটি। পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশকে এক প্রদেশ ঘোষণা করা হবে। তাদের
ভোটার পরিধি হবে 50%, আর পূর্ব বাংলা 6 ভাগ ছেড়ে দিয়ে 50 মেনে নেবে। এটার নাম 1 ইউনিট। এটা 1955 সনে হয়, কিন্তু তারপরে নির্বাচন হওয়ার কথা ছিল 2 বছরের মধ্যে। 57 সনে নির্বাচন হলো না, হলো অতি সংক্ষেপে বলছি সামরিক শাসন। ইস্কান্দার মির্জা 58 সনে আসলেন 7 অক্টোবর, এবং 27 অক্টোবর আইয়ুব খান আসলেন। আইয়ুব খান 2 বছর পরে একটা গণভোট দিলেন। গণভোট দিয়ে কি হলো? আইয়ুবকে মেনে নিল সকলে। তিনি তখন মৌলিক গণতন্ত্রে গেলেন। 62 সনে তিনি মৌলিক গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করে একটা সংবিধান রচনা করলেন, যেখানে নিয়ম হলো ইলেকশন হবে ইনডাইরেক্ট। পাকিস্তানের কোনো জনসাধারণের কোনো ভোটাধিকার থাকবে না। পূর্ব বাংলা পশ্চিমবঙ্গ তো সমান হবেই, কিন্তু আপনি সরাসরি প্রেসিডেন্টকে ভোট দেবেন না, আপনি এমপিকে ভোট দেবেন না, প্রাদেশিক পরিষদের এমপিকে ভোট দেবেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আপনি ভোট দেবেন না। মানুষকে ইফেক্টিভলি ডিজার্ভ করা হলো, ডিসএনফ্রাঞ্চাইজ করা হলো, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। তারপরে জনগণের অভ্যুত্থানের কারণেই শুধুমাত্র 1969 সনে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হলেন। এইটা হচ্ছে জনগণের সমন্বিত ভূমিকা। ছাত্র, শিক্ষক, শ্রমিক, অজস্র মানুষের সমন্বিত ভূমিকা। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এটা শুরু হয় আন্দোলন, পাকিস্তানে গান্ধী কোটারে, এবং সেটা পূর্ব বাংলায় ছড়িয়ে পড়ে 1970 সালের 20 জানুয়ারি শহীদ আসাদ নিহত হন ঢাকায়, যেটা আসাদ গেট আছে। তারপরে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন 2 মাসের মধ্যে। তিনি মাঝখানে গোল টেবিল বৈঠক ডাকার চেষ্টা করেছিলেন, কমপক্ষে শেখ হাসিনা সেই ব্যবস্থাও নেন। মানে আত্মরক্ষার জন্য শেষ উদ্যোগ যেটা আইয়ুব খান নিয়েছিলেন, সেটা শেখ হাসিনা নেননি। এবং তিনি অনেক বেশি লিগাল ওয়েপন ব্যবহার করেছেন, যে মারা অস্ত্র ব্যবহার করে তার প্রস্তুতি তিনি আগে থেকে নিচ্ছিলেন। তাহলে এর আগে তিনি যে পরিমাণ অস্ত্র কিনিয়েছেন, তাতে দেখা যায় গণহত্যার উদ্দেশ্যে যে অস্ত্র কেনা হয়েছে সেই তথ্য কিন্তু ভয়ানক। তো যাও, এখানে শেষ করি আমি। ভোটকে ভয় পাওয়ার কারণেই পাকিস্তান সরকার 23 বছর ভোট দেয়নি। যেবার ভোট দিয়েছে তারা যেটা ভয় পেত, তার সেই আশঙ্কা পূর্ণ হয়েছে। এই জন্য শেখ হাসিনা 15 বছরের ভোট দিতে চাননি। 2013 সনের আগে তিনি যে সংবিধান সংশোধন করলেন, তার কারণ ছিল সেই ভোট না দেওয়া। সেটা 2014-তে দিলেন না, 18-তে দিলেন না, 24-এ যেটা প্রহসন করলেন, এটা অসাধারণ। এই জন্য বলা হয় 1975 সনে শেখ সাহেবের সপরিবারের নিহতকে অনেকে ট্র্যাজেডি বলে থাকে। তার সাথে যে তুলনা করে বলেন শেখ হাসিনার পলায়নকে কি বলবেন? প্রহসন ছাড়া আর কিছু বলা যায়, কিন্তু এটা অনেক বেশি, আমি বলবো অনেক বেশি বেদনাদায়ক। মানে ট্র্যাজেডি মানে শুধু বেদনা নয়, আরো অনেক কিছু। এটা অনেক বেশি লোমহর্ষক। হত্যা অনেক বেশি ছাড়িয়ে গেছে। একটা স্বাধীন দেশে, পরাধীন দেশে যে পরিমাণ গোলে গলা বর্ষণ করা হয়েছিল, জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ড বলা হয়, ইংরেজরা তখন আমরা মাত্র 375 জনকে মেরেছি, বেসরকারি বলা হয় 12.5 লক্ষ মারা হয়েছে। কিন্তু এটা অবাক লাগে, 1919 সালের এপ্রিল মাসে পাঞ্জাবে ব্রিটিশ সেনাপতিরা যত লোককে মেরেছে, তার চেয়ে বেশি লোককে মেরেছে আমাদের এই দেশে। এবং ইরানের কথা বলে 11 মাসে যা মেরেছে, তার চেয়ে বেশি মেরেছে আমরা 1 মাসে। এই জন্য বলে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শুধু ছাত্র শিক্ষকরাও নয়, অজস্র শ্রমিক নিহত হয়েছে। অজস্র যাদেরকে আপনার লুম্পেন প্রলেতারিয়েট বলেন, বস্তির ছেলেরা তার নিহত হয়েছেন, তথ্যগুলি নেন। আহত হয়েছেন কত লোককে 1 চোখ হারিয়েছে, আর কত লোক 2 চোখ হারিয়েছে। পরিসংখ্যান একটা পক্ষপাত আছে, 2 চোখ হারানোটাকে চোখ হারানো বলছে, 1 চোখ বলা হচ্ছে না। ভয়ানক ব্যাপার। মানে কথাটা শেষ হবে না, কোথাও তো থামতে হবে। বলে জামাই কেমন কথা বলতে পারে, থামতে জানে তো, আমাকে তো থামতে হবে।